স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ, ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা রোববার। লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্নপত্র নিয়ে সতর্ক সরকার। এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। গত 24 জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আগামী রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এ মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল সম্ভবত এনটিভিতে, সেটা সংগ্রহ করেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন। বেলা 1টার দিকে কাজী হাবিবুল আউয়ালকে আদালতে নেওয়া হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে সাবেক এই সিইসিকে গ্রেফতার করা হয়। রাজধানীর শেরেবাংলানগর থানায় বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে গত 22 জুন মামলার আবেদন করে বিএনপি। এরপর রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার হন আরেক সাবেক সিইসি KM নুরুল হুদা। সবশেষ কাজী হাবিবুল আউয়ালকে আনা হলো আইনের আওতায়। তিনি 2024 সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। সে নির্বাচনে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি। আজ থেকে শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষা। সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, অতীত থেকে শিক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারি রাখা হয়েছে। পরীক্ষার্থীরা যেন সঠিক সময়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেন সেজন্য সবাইকে সচেতন হতে আহ্বান জানান তিনি। ডেঙ্গু ও করোনার প্রকোপ বাড়ায় পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ সবার মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এখন যে বোর্ড থেকে নতুন নতুন নিয়মগুলো করতেছে, এতে বাচ্চারা সবাই খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ, যে ওদের পরীক্ষা কেমন না কেমন হবে। খুঁজে যখন ভিতরে আসলাম আমি, তখন জানতে হয় না যে এটার ভিতরে মানে মনের ভিতরে একটা কলেজ আছে। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই মানে একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। দিনাজপুরের বিরলে পুনর্ভবা নদীর একটি অংশ ভাঙনের কবলে পড়েছে। টানা বৃষ্টি আর নদীর পানির স্রোত বেড়ে যাওয়া এর কারণ। এতে ওই এলাকার একমাত্র সড়ক ও নদীর তীরবর্তী ফসলি জমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কদিন ধরে থেমে থেমে হওয়া বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় এভাবে ভেঙে পড়ছে নদীর পাড়। দিনাজপুরের বিরল উপজেলার পুনর্ভবা নদীর প্রায় হাফ কিলোমিটার জুড়ে এই অবস্থা। নদীর পানির স্রোত আর বৃষ্টির পানির প্রভাবে আশপাশের জমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির প্রভাবে ওই এলাকার একমাত্র সড়কেরও বেহাল দশা। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। নদী কিন্তু বাস্তব যে আছে, এটা হলো মেন নদী। ভাঙে 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 এই যে এখন রাস্তার ধারে চলে গেছে। তো এই যে মনে করেন ক্ষেত খালা নষ্ট হচ্ছে, রাস্তা তো একবারে চলে গেছে। কিন্তু এটা ফসল তোলার রাস্তা,
এইভাবে যদি নদী ভাঙন হয় তাহলে তো রাস্তাও থাকবে না, মানুষের জনজীবন কিভাবে এখন পার করবে? আর নদীর এইবার আমার জন্য ব্লক টলক হয়, আমরা এইটা আশা করছি। জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মেম্বারও দেখে না, চেয়ারম্যানও দেখে না, কেউ দেখে না, ঘুরিও দেখে না। ব্রিজটা যদি হইলো মানুষ চলাচল করতে পারলে হয়। কোনো মূল্য নাই, সুইচ গেট যদি নিরাপদ না করে এই সুইচ গেটও ভাঙি চুরি চলে যাবে। এ বিষয়ে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি। দীপ্ত, বার্তাকক্ষ। পরমাণু কর্মসূচি নিয়ে ফের আলোচনার টেবিলে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহে হতে যাচ্ছে এই আলোচনা। এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর পরিচালক জন র্যাটক্লিফ। তিনি জানান এই ক্ষতি পুষিয়ে নিতে তেহরানের কয়েক বছর সময় লাগবে। অন্যদিকে ইসরায়েলের হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শীর্ষ বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা হবে শনিবার। এ তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। গাজা উপত্যকায় 24 ঘন্টায় আরও অন্তত 79 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 400 জন। বুধবার ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানায় দক্ষিণ গাজার আল মাওয়াশি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থলে কমপক্ষে 2টি হামলা হয়েছে। খান ইউনিসের মাজাইদা পাড়ায় আবু আরব পরিবারের আরেকটি তাঁবুতে বোমা হামলায় কমপক্ষে 5 জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর ও মধ্য গাজায় হামলা চালিয়ে কমপক্ষে 13 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। চীনের ঘুইজো প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারী বর্ষণের ফলে আকস্মিক এ বন্যায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 80,000-এরও বেশি মানুষকে। ভারী বৃষ্টিতে দুলিউ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংবাদ সংস্থা সিনহুয়া জানায় 2টি ক্ষতিগ্রস্ত কাউন্টিতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। দুর্গতদের জন্য খাদ্য, পানি এবং অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন প্রবল স্রোতের কারণে কিছু এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দর্শক, বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর পূর্তি উদযাপন করছে বিসিবি। এ উপলক্ষে মিরপুরের হোম অফ ক্রিকেটে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, আয়োজনে কি কি রয়েছে আর এখন পর্যন্ত সাবেক খেলোয়াড়রা কারা উপস্থিত হয়েছেন জানাবেন? আনোয়ারুল, 3:30 শুরু হওয়ার কথা ছিল, সেটা আধা ঘন্টা পিছিয়ে 4টার দিকে শুরু হবে। কারণ হচ্ছে একটাই, ঠিক আমার ঠিক পেছনে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সেখানে আসলে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে বলা যায়। এবং এই কারণে যেটা হচ্ছে যে অনুষ্ঠানটা ঠিক 2 ঘন্টার সময়, অর্থাৎ 6টার দিকে শেষ হওয়ার কথা ছিল, সেটা শেষ হবে হয়তো, সেটা হয়তো 6:30 দিকে শেষ হবে। এবং একটা পরিস্থিতি প্রিপারেশন রাখা হয়েছে 2.5 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। এবং যাদেরকে আসলে দাওয়াত দেওয়া হয়েছে এখন পর্যন্ত তেমন কেউ এসে পৌঁছান নাই। আমি কিছুক্ষণ আগে বিসিবিতে আসার পরেই খুব দ্রুত খোঁজ নিয়েছি, তেমন কেউ এখনো আসেনি। তারা হয়তো বা 3:30 থেকে আসা শুরু করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকের এই দিনটার জন্য, যেহেতু টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্ণ বাংলাদেশের, প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় আসবেন কিনা সেই প্রশ্নটা আমি কিছুক্ষণ আগে কর্মকর্তাকে বলেছি। তিনি একটু হাসি দিয়েই এড়িয়ে গিয়েছেন। আসলে এটা একটা বড় একটা প্রশ্ন থেকে যায় যে তিনি যদি আসতে পারেন বা আসেন, তাহলে নিঃসন্দেহে এই অনুষ্ঠানটির একটা বড় রকমের উজ্জ্বলতা বাড়বে। কারণ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক তিনি। এবং 2000 সালের এই দিনে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায়। এবং 10 নভেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ভারতের এগেনস্ট ঢাকা স্টেডিয়ামে। তো সবটা মিলে ওই সময়কার সব ক্রিকেটাররা আসবেন। ক্যাপ্টেন যদি আসতে পারেন, যেহেতু 5 আগস্টের ঘটনার পর থেকেই একেবারে উনি আড়ালে চলে গিয়েছেন রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরেই, যেহেতু উনি বিসিবির একজন পরিচালক ছিলেন এবং একই সঙ্গে হচ্ছে সাবেক আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিলেন। তো সেই সব কারণে ওনারা আসলে গা ঢাকা। তারপর থেকে আসলে ওনার আর কোনো খোঁজ নাই। যদি উনি আজকে আসতে পারেন, তাহলে এই অনুষ্ঠানটি অবশ্যই একটা অন্যরকম একটা উজ্জ্বলতা বাড়বে, যেটা বলছিলাম। পাশাপাশি হচ্ছে আরও যারা আছেন এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট, তারা প্রত্যেকেই 3:30 থেকে আসা শুরু করবেন। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে চলছে, শুরু হবে বিকাল 4টায়। সবটা ঘিরে আসলে এক ধরনের একটা উৎসব মুখর বলা যায় বিসিবিতে। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব।
বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ হলো আজ। ২০০০ সালের ২৬ জুন আইসিসির ১০ম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ এই সময়ে কিছু ঐতিহাসিক জয় এলেও টেস্ট ক্রিকেটের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি। এই ২৫ বছরে টাইগারদের জয় মাত্র ২৩টি। ২৬ জুন দিনটিকে দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত বলাই যায়। ২০০০ সালের এই দিনে ৯টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে টেস্ট ক্রিকেটের ১০ম সদস্য হিসেবে নাম লেখায় বাংলাদেশ। টেস্ট মর্যাদার প্রাপ্তির পর একই বছরে ১০ নভেম্বর প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট খেলতে ২২ গজে নেমেছিল বাংলাদেশ দল। অভিষেক ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ আশা জাগালেও সেই টেস্টের আঙিনায় এখনও রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। ২৫ বছরে ১৫৩টি টেস্ট ম্যাচ খেলে টাইগাররা জয় পেয়েছে মাত্র ২৩টি, বিপরীতে হার ১১১টি ও ড্র ১৯টি। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ভালো খেলে কিন্তু অতটা না, একটু সমস্যা আছে খেলায়। ব্যাটিং এগুলো অত ভালো মতো করতে পারে না। আমার যতদূর মনে হয় তারা প্র্যাকটিস করে, বাট সেইভাবে প্র্যাকটিস করে না যে ওদের মাইন্ডসেট থাকে যে ম্যাচ জিতবে, কিন্তু তারা সেই মানে প্র্যাকটিস করে না। ওরা পারে না কারণ আমার মতে ওরা যখন খেলার মাঠে থাকে ওদেরকে আমরা দেখি ওরা অত সিরিয়াস থাকতে চায় না। ওরা মানে সিরিয়াস খেলার মুডে অনেক এরকম তারা মোটামুটি একটা পারফরমেন্স করবে এরকম একটা মনোভাব নিয়ে তারা থাকে। কনফিডেন্ট নাই। আর ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ ভালো না, বোলিং লাইন আপ ঠিক আছে, ব্যাটিং লাইন আপ খারাপ। টেস্ট ক্রিকেটের ২৫ বছরের যে রজত জয়ন্তী। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের সমস্যা দূর করতে কাজ শুরু করেছেন, যার প্রেক্ষিতে সাদা পোশাকের রজত জয়ন্তী উদযাপনে ৭ দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ, ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা রোববার। লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্নপত্র নিয়ে সতর্ক সরকার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল ৪টায়। দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।